নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। ডানলপের সম্পত্তি চুরিকাণ্ডে গ্রেপ্তার 4। লক্ষ্মীর ভাড়া শূন্য, 13 সন্তানকে মানুষ করতে ভিক্ষাই ভরসা। সাক্ষাৎ লক্ষ্মীর। এবারে আসছি বিস্তারিত খবরে। ডানলপ থেকে সম্পত্তি চুরির অভিযোগে এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করল সিআইডি। আজ তাদের চুঁচুড়া আদালতে তোলা হলে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক। শাহগঞ্জের ডানলপ কারখানা থেকে সম্পত্তি চুরি মামলায় সিআইডি গ্রেপ্তার করল 4 জনকে। ধৃতরা হল সঞ্জয় সিং ওরফে মুন্না, কালু মাহাতো, দীপক সাউ এবং কেলো দাস। আজ সকালে শাহগঞ্জ থেকে তাদেরকে গ্রেপ্তার করে সিআইডি। সঙ্গে ছিল চুঁচুড়া থানার পুলিশ। ধৃতেরা সকলেই শাহগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। ডানলপ থেকে মাল চুরি কাণ্ডে 2016 সালে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের হয়, কেস নাম্বার 496/16। সেই মামলায় ইতিমধ্যে ডানলপ কর্তা পবন রুইয়া জামিন পেয়েছে। তাই ধৃতদের আইনজীবী মলয় মজুমদারের বক্তব্য, যে মামলায় ইতিমধ্যে রুইয়া জামিনে মুক্ত পেয়েছে সেই মামলাতে কেন এদেরকে ধরা হলো। পিএস 496/16 যে কেসে পবন রুইয়াকে অ্যারেস্ট করা হয়েছিল, সেই কেসে পবন রুইয়া বেল পেয়ে গেছে, সমস্ত কিছু মিটে গেছে। তারপরও আবার মিথ্যেভাবে একদম ভুল সন্দেহবশত ওই সঞ্জয় কুমার সিং, এই ভোগলু এদেরকে আজকে ধরে এনেছে, কোর্টে প্রডিউস করেছে। এখন লানেট কোর্টের কাছে আমরা বেল পিটিশন করে বলবো হি হ্যাজ বিন টোটালি ফলসলি ইমপ্লিকেটেড ইন দিস কেস। এই কেসটা হয়েছিল মূলত পবন রুইয়ার এগেনস্টে। সেই মূল আসামি পবন রুইয়া সেই যে বেল পেয়ে গেছে। তো এদের কো-অ্যাকুস্টেড স্টেটমেন্টে পবন রুইয়া যদি কারোর কথা বলে দেয়, তার কতটা বিশ্বাসযোগ্যতা আছে? একেবারে ভুলভাবে সিআইডি এদেরকে সঞ্জয় কুমার সিং সহ আর 3 জনকে অ্যারেস্ট করে এনেছে। সঞ্জয় কুমার সিংয়ের মেডিকেল আমার কাছে রয়েছে, সে একটা অসুস্থ লোক, হার্টের পেশেন্ট, সেই অবস্থাও ধরে এনেছে। আমরা হাকিমকে সমস্ত কথা বলবো যে এই ঘটনা, তবে লানেট কোর্ট নেসেসারি অর্ডার দেবেন, তার ভিত্তিতে আমরা প্রয়োজনে আপারে তার উপরেও যাব। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ মহামান্য বিচারক ধৃত 4 জনকেই 6 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শনিবার সন্ধ্যায় প্রকাণ্ড এক অশ্বত্থ গাছ ঝড়ে ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয় রাজহাট সহ পান্ডুয়ার বিভিন্ন এলাকা। শনিবার বিকেলের কাল বৈশাখীতে মৃত্যু হল দুজনেই পান্ডুয়া থানা এলাকার বাসিন্দা। এদিন ঝড়ের সময় গাছতলায় পড়া পাতা কুড়োচ্ছিলেন পান্ডুয়া থানার অন্তর্গত মান্দারনের বাসিন্দা মঙ্গলা মণ্ডল। তখনই একটি গাছের ডাল ভেঙে পড়ে মঙ্গলা দেবীর উপর। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে বছর 40-এর মঙ্গলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে পান্ডুয়া থানার অন্তর্গত বেরেলা কোচমালিতেও এদিন বাজ পড়ে বছর 45-এর অলকা সোরেন নামে এক মহিলা মারা যান। এদিকে এদিনের কাল বৈশাখীতে পোলবা থানার অন্তর্গত রাজহাটে বহু প্রাচীন প্রকাণ্ড এক অশ্বত্থ গাছ ভেঙে পড়ে একটি বাড়ির উপর। জনবহুল এলাকায় ওই গাছ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির ছাদের কার্নিশ ভেঙে যায়। ওই এলাকা থেকে যাতায়াত প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। আজ সকালে স্থানীয় পঞ্চায়েতের তৎপরতায় গাছ কেটে এলাকা পরিষ্কার করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বরের অরবিন্দ পল্লী থেকে 2 সশস্ত্র ডাকাতকে গ্রেপ্তার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। এর পাশাপাশি রিসরা এলাকা থেকেও 4 সশস্ত্র ডাকাতকে গ্রেপ্তার করল রিসরা থানার পুলিশ। ভদ্রেশ্বরের অরবিন্দুপল্লী থেকে 2 সশস্ত্র ডাকাতকে ধরল পুলিশ। শনিবার রাতে অরবিন্দুপল্লীর মাঠ থেকে মুর্তাজা খান ও শেখ কুরবানকে একটি পাইপগান ও 1 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। এদিকে রিসরা থানা এলাকাতেও 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল অঙ্ক সিং, কুরবান আলী, শেখ নাসিম ও জাফর খান। এদের কাছ থেকেও 2 রাউন্ড কার্তুজ ও 4টি কৌটো বোমা উদ্ধার করে পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক সময়কার ফরাসি উপনিবেশ চন্দননগর থেকে শেষ ফরাসি মানুষটিও চলে গেলেন। আজ তার অন্তিম কৃত্য সম্পন্ন হল চন্দননগরে। ফরাসি উপনিবেশের শেষ ফরাসি মানুষটি চলে গেলেন পরলোকে, যিনি ফরাসি উপনিবেশের জায়গা চন্দননগরে পরিবারের সাথে কাটাতেন মহানন্দে। নাম ক্লোভিস গ্যালোপিন। 1952 সালে চন্দননগর স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই ক্লোভিস কিন্তু আর ফ্রান্সে ফিরে যাননি।
ছিলেন চন্দননগরের পাদ্রি পাড়াতেই। চাপদানির লগন জুট মিলে সুপারভাইজারের কাজ নিয়ে পাকাপাকিভাবে এখানেই থেকে গেলেন তিনি। চন্দননগরকে দেখতেন আপন ঘর হিসাবে। নিজের হাতে জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে শুরু করেন জগদ্ধাত্রী পুজো। গত বছরই পাদ্রি পাড়ার সেই পুজো 50 বছর অতিক্রান্ত করেছে। তাকে ডাকাও হয়েছিল এই উৎসবে, কারণ তিনিই ছিলেন এই পুজোর প্রতিষ্ঠাতা। সারা দিন ছিলেন সেই পুজোর অনুষ্ঠানে। বহু গুণের মানুষ ছিলেন তিনি। ইঞ্জিনিয়ার না হয়েও তিনি মিলের মেশিন সারার কাজগুলি করতেন। শুধু ঠাকুর তৈরি নয়, অন্যান্য শিল্পকলাও ছিল নিখুঁত। এমনিতে তিনি এই বয়সেও বেশ কর্মঠ ছিলেন। শনিবার রাত 10টা নাগাদ হঠাৎই শরীর খারাপ হয় তার। বাড়ির লোকের অভিযোগ, স্থানীয় ডাক্তারকে ডাকা হলেও তিনি আসেননি। রাত 10টা 10 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সকালে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই বহু মানুষ হাজির হন তার বাড়িতে। সকলেরই একটি কথা, বড় ভালো মানুষ ছিলেন ক্লোভিস অ্যালবার্ট গ্যালোপিন। আমি তাকে মনে করি চন্দননগরের শেষ ফরাসি। তার কারণ ফরাসিরা যখন এই চন্দননগর ছেড়ে চলে যায় তখন ক্লোভিসের বয়স ছিল 14। অতএব ছোটোবেলায় সে ফরাসি শাসনের উল্লেখযোগ্য ঘটনাগুলোর সাক্ষী রয়েছে। একই সঙ্গে তার পরবর্তীকালে ক্রমশ তার ফরাসি সত্তাকে ছেঁটে ফেলে ভারতীয় সত্তাকে গ্রহণ করেছে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। খ্রিস্টান হওয়া সত্ত্বেও তার মধ্যে আমি কিন্তু কখনো কোনো গোঁড়ামি দেখিনি। আজকের ভারতের রাজনৈতিক অসহিষ্ণুতার পরিপ্রেক্ষিতে একটি ঘটনা উল্লেখ না করে পারছি না। চন্দননগরের পাদ্রিপাড়া অঞ্চল, যে অঞ্চলে তার বাড়ি, সেই অঞ্চলের যে সার্বজনীন জগদ্ধাত্রী পূজা, সেই জগদ্ধাত্রী পূজার মূর্তি নির্মাণ করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই জগদ্ধাত্রী পূজা। আজ 50 বছরের পুরনো সেই জগদ্ধাত্রী পুজোর গোল্ডেন জুবিলি উপলক্ষে অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি উপস্থিত ছিলেন। বাড়ির লোকের ক্ষোভ, যে মানুষটি চন্দননগরকে ভালোবেসে নিজের জীবন কাটালেন এখানেই, তার অসুস্থতার সময় ডাক্তারকে বহুবার ফোন করা হলেও একটি বারের জন্য এলেন না। ব্যুরো রিপোর্ট। ছেলের বড় বউ, উনি যখন রাত 10টা 10-এ মারা গেলেন, তখন উনি মরার সময় কোনো ডাক্তারবাবুকে পাইনি। যখনই ফোন করি তখন বলেন যে ইনি নেই, ওই ডাক্তার নেই, সেই ডাক্তার নেই। রাত 1টা পর্যন্ত আমরা ডাক্তারবাবুকে খুঁজেছি, কোনো ডাক্তারবাবু আসেনি। লাস্টে উনি বিনা চিকিৎসায় উনি নিজের দেহত্যাগ করলেন ঘরের মধ্যে। রাত 1টার পরে কোনো ডাক্তার না পেয়ে আজ সকাল 8:30টার সময় ডাক্তারবাবুকে ধরে, একটা ডাক্তারকে ধরে ওনার ডেথ সার্টিফিকেট আমরা নিয়ে এসে তারপর বাকি কাজগুলো আমরা শুরু করি। ওর পাশেই থাকি, ওর নেইবার আমি। তো 10টা 10-এ আমরা যখন ছুটে ছুটে এলাম তখন দেখলাম উনি শুয়ে পড়েছে, আর জলটা দেওয়া মাত্রই ফার্স্ট ড্রপ নিয়েছেন, সেকেন্ড ড্রপের সময় ওটা গড়িয়ে গেছে। তো তখন থেকেই তার 5 মিনিট আগে থেকেই ডক্টরকে কল করা যাচ্ছে, সমানে ডক্টরকে কল করা যাচ্ছে। এখানে যত রকমের ডাক্তার আছে সবাইকে, একজন সুইচ স্টপ, কোনো রেসপন্স নেই, কোনো আউট অফ স্টেশন, এরকম। ওই তারপরে 10:30 নাগাদ যখন উনি হাত পা ছেড়ে দিয়েছেন, তখন নার্ভ খুঁজে পাই, তখন আমরা ভাবলাম যে উনি আর নেই। কিন্তু মেবি হতে পারতো যে উনি আছে, কোনো ডাক্তার যদি আসতো হতে পারতো, যদি বুকে হাত দিত, কিছু তো হতে পারতো। হুগলি আজকে। শ্বশুরবাড়ি থেকে ঘরে তোলেনি, তাই সন্তানকে নিয়ে বাবার দেওয়া ছোট্ট জায়গায় মাথা গুঁজেছিলেন। সেই সময় থেকেই শুরু হয়েছিল লড়াই। একজন নয়, রাস্তায় ঘোরা অনাথ শিশুদের কোলে তুলতে এতটুকু পিছপা হননি তিনি। আজ সিঙ্গুরের শ্রী লক্ষ্মী দেবী ভিক্ষা করে 13 জন সন্তানকে মানুষ করার লড়াই চালিয়ে যাচ্ছেন। বিশ্ব মাতৃদিবসে সেই লক্ষ্মী দেবীকে নিয়ে একটি সাক্ষাৎকার দেখুন হুগলি আজকের এক বিশেষ প্রতিবেদন। ভিক্ষাবৃত্তি করে দিন গুজরানো হয় তার। একা হলে তবুও ঠিক আছে, 13 সন্তানের বোঝা তার কাঁধে। তাদের বড় করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। তার থেকেও বড় কথা, মানুষের মতো মানুষ করে তুলতে হবে, না হলে মায়ের কষ্ট যে বৃথা। আর এই শিশুদের মুখ চেয়ে ভিক্ষার ঝুলি নিয়ে বেরোতেও লজ্জা পান না তিনি। লজ্জা কেনই বা পাবেন? ছোট ছোট অনাথ শিশুদের মুখে যে মা অন্ন তুলে দেন, তার কাছে দুঃখ, কষ্ট, দারিদ্র্যই লজ্জা পায়, হার মানে। আর তাই লক্ষ্মী দাস পাত্রর মতো মায়েরা সমাজের নিচু স্তর থেকে উঠে এসেও সসম্মানে উত্তীর্ণ হন নিজেদের কর্মের মাধ্যমে। লক্ষ্মী দাস পাত্র, একটা সময় ছিল যখন তার নিজের ছেলেই অনাথ হয়ে গিয়েছিল। ভালোবেসে প্রেমিককে বিয়ে করায় তাকে মেনে নেয়নি শ্বশুরবাড়ি। আর যার হাত ধরে ঘর ছেড়ে এসেছিলেন, সেই দরিদ্র পিতার সংসারে তিনিও তার সন্তান বোঝায় পরিণত হয়েছিল। বুঝতে পেরেছিলেন লক্ষ্মী দেবী। শুরু হয়েছিল নতুন লড়াই, নিজেরও সন্তানের জীবন বাঁচানোর লড়াই। পিতার দেওয়া ছোট্ট এক টুকরো জমিতেই লড়াই শুরু করেছিলেন, কিন্তু কুলোতে পারছিলেন না। তাই ভিক্ষাই হয়ে উঠেছিল বাঁচার একমাত্র সম্বল।
নিজের সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দিতে সকাল থেকেই বেরিয়ে পড়তে হতো এবাড়ি ও বাড়ি, আর ভিক্ষা করতে করতে পথের মধ্যেই নিজের সন্তানের মতো আরো অনেক অনাথ শিশু চোখে পড়তে থাকে তার, যাদের মা নেই। 7-5 ভাবেননি, কোলে তুলে নিয়েছিলেন সেই সব শিশুদের। 9 করে 13 জন শিশু এখন তার সম্বল। মায়ের মায়া মমতা সবকিছু সমান ভাগে ভাগ পায় 13 সন্তান। নিজের ছেলেকে আলাদা করে দেখেন না তিনি। মা আমাদের যেভাবে পড়াশোনা করাতে যায়, খুব কষ্ট করে পড়াশোনা করাতে বড় হয়ে আমরা যেন মায়ের সুনাম করতে পারি। মা আমাদের চুল আসলে দেয়, চান করিয়ে দেয়, ড্রেস পরিয়ে দেয়। পৈতৃক ভিটেতে 2 কামরার ঘর বানিয়ে অনাথ শিশুদের নিয়ে থাকার জায়গার নাম দিয়েছেন সবুজানন্দ মিশন। সন্তানদের বড় হয়ে কি হিসেবে দেখতে চান? প্রশ্নটা শুনেই লক্ষ্মী দেবী বলেন, আমার একটাই লক্ষ্য, প্রত্যেক সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করার। সন্তানরা দুধে ভাতে থাকবে এরকম কোনো কথা নেই, কিন্তু মানুষের মতো মানুষ যেন হতে পারে, মানুষের বিপদে আপদে দাঁড়াতে পারে, তবেই আমার শান্তি। এই বাজারে রাস্তাঘাটে সাহায্য নিয়ে বাচ্চাদের মানুষ করছি, এদের মুখের অন্ন দিচ্ছি, এদের লেখাপড়া শেখাচ্ছি, এদের শিক্ষা দীক্ষা বলো, মানে অসুখ বিসুখ বলো, সমস্ত কিছুই মানে এই সাহায্য নিয়েই চলে যায়, মানে চালাচ্ছি। আমার জীবনের মূল লক্ষ্য যে এরা অনাথ অসহায় সন্তান, হ্যাঁ, সেই সন্তান মা আমার যে কর্তব্য, সেই কর্তব্য মাতৃত্ব যে কর্তব্য, যে এরা প্রতিষ্ঠিত হওয়ার, সেই প্রতিষ্ঠিত হওয়াটাই আমার মূল লক্ষ্য। অবশ্যই সাহায্য তো দরকার আছে, সাহায্য না হলে সর্বসময়ই সাহায্যের দরকার হয়ে থাকে। নাহলে আমার একটা পদক্ষণে সাহায্য ছাড়া এদের মুখে অন্ন দিতে পারি না। আজকে সরকারি সাহায্য আমি এখনো পাইনি, হ্যাঁ, সেই সরকারি সাহায্য না পায় এক্ষুনি আমি রাস্তায় গিয়ে 2 বেগুনকে দিয়ে মানে চাইছি, যে বাজারে করতে গেছে তাদেরকে বেগুন চাইছি, দাও না 2 বেগুন দাও না, হ্যাঁ 2 টমেটো দাও না, এই দাও না। নাহলে আজকে কালকে রান্নাটা কী করে হবে সেটাও আমার যেন ভাবনা চিন্তা করতে, প্রতিক্ষণে আমাকে চিন্তা করতে হয় এদের মুখের অন্ন দিয়ে এদের মানে অন্তরটা নিবারণ মানুষ করতে পারার জন্য। যদি কেউ সাহায্য করতে চায়, আপনাদের কাছে এইটাই আবেদন যে আপনারা যেমনটিভাবে সহযোগিতা হাত দেবেন, সেই ধরনের সহযোগিতা আমার বাচ্চাদের মুখে সন্তুষ্ট, সেটাই আমাদের সন্তুষ্ট, এই আমার কামনা প্রার্থনা আপনাদের কাছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পরিবেশ রক্ষার্থে এবং ইন্দো ইউরোপ স্থাপত্যকে বাঁচাতে আজ এক সচেতনতা শিবির এবং প্রদর্শনী অনুষ্ঠিত হল চুঁচুড়ার নেতাজি ন্যাশনাল ইনস্টিটিউট অ্যান্ড কনজিউমার এডুকেশনে। ইউনিভার্ট হলো একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবামূলক সংস্থা যারা মূলত শিল্পকলা ও পরিবেশ নিয়ে কাজ করে থাকে। এই সংস্থার উদ্যোগেই সেভ হেরিটেজ, স্প্রেড আর্ট এবং পরিবেশ রক্ষা নিয়ে এক প্রদর্শনী ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হল চুঁচুড়ার নেতাজি ন্যাশনাল ইনস্টিটিউট ফর কনজিউমার এডুকেশনে, যেখানে উপস্থিত হয়েছিলেন কলকাতায় নিযুক্ত ফরাসি কনসাল জেনারেল দানিয়েল সঈদ, ফরাসি সংস্কৃতি সংস্থা আলিয়াস ফ্রাসোর ডিরেক্টর স্টিফেন্স আমানির, সদর মহকুমা শাসক কৃত্তিকা শর্মা সহ বিভিন্ন স্কুল কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীরা। এখানে মূলত ইন্দো ইউরোপ সম্পর্কিত বিভিন্ন হেরিটেজ স্থাপত্য সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়। ফরাসি কনসাল জেনারেলের বাংলা বক্তব্য সকলের নজর কাড়ে। আপনাদের সাথে এই ঐতিহাসিক শহর চুঁচুড়া হয়ে এসে খুব উৎসাহিত। আমি অনুষ্ঠান এবং প্রদর্শনী থেকে খুশি হলাম এবং ভীষণ আনন্দ পাচ্ছি। আমি আপনাদের সংগঠন কনজেটিভ আর্ট লীগ অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। It is indeed a great pleasure for me to be here with you today. Thank you so much for inviting me. It's a very beautiful initiative, a very nice event. I met Mr. Arun Ganguly when he was a curator of the Tupex Museum in Chandanagar.
পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ যারা পরিবেশ রক্ষার্থে কাজ করে চলেছে তাদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টরা। এদিকে এখানের প্রদর্শনী দেখতেও ভিড় জমান বহু স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এ বিষয়ে সংগঠনের সভাপতি অরূপ গাঙ্গুলি জানান, আজকে আমরা ইউনিবার্ড এবং ইন্দো ইউরোপ গ্যাঞ্জেটি গার্ড লিগের তরফ থেকে যে সেমিনার এবং এক্সিবিশন করলাম তার মেন জিনিস হচ্ছে সেভ হেরিটেজ, স্প্রেড আর্ট অ্যান্ড এনহান্স এনভায়রনমেন্ট। তিনটে কিন্তু একসঙ্গে গ্রথিত। আপনারা জানেন যে এই যে হুগলি বেল্ট, যেটাকে আমরা ইউরোপ অন দ্য গ্যাঞ্জেস বলি, 7টা ইউরোপিয়ান কান্ট্রি এখানে 17th এবং 18th সেঞ্চুরিতে তারা এখানে তাদের সেটেলমেন্ট করেছিল। চন্দননগরে প্রায় 250 বছর ছিল ফ্রেঞ্চ সেটেলমেন্ট, ডাচ সেটেলমেন্ট ছিল চিনচুরায় এবং পর্তুগিজ ছিল ব্যান্ডেলে। প্রথম দিকে তার আদি সপ্তগ্রামে ছিল, কিন্তু পরের দিকে যখন সরস্বতী নদী ড্রাই আপ হয়ে গেল ডিউ টু শিফটিং অফ গঙ্গা, তারা কিন্তু আস্তে আস্তে ব্যান্ডেলে সরে আসে এবং ব্যান্ডেলে কিন্তু ওরা ব্যান্ডেল চার্চটা তৈরি করেছিল। এখন আমরা যেটা বলতে চাইছি, এখানকার যে হেরিটেজ সেটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ধরুন সরস্বতী নদী শুকিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, কোনো রকম কোনো অ্যাওয়ারনেস নেই। কয়েক বছর আগে আমি আমেরিকান এবং অস্ট্রেলিয়ান কিছু সাংবাদিক এবং হিস্টোরিয়ানকে এনেছিলাম, তারা কিন্তু সরস্বতী নদীর গল্প কিন্তু তারা বইয়ে পড়েছে এবং তারা এখানে যখন সরস্বতী নদীর অবস্থা এত খারাপ, তারা খুব দুঃখিত হয়েছিল। আমাদের কথা হচ্ছে, তোমরা যেটুকু আছে সরস্বতী নদীর সংস্কার করো, হেরিটেজগুলোকে বাঁচিয়ে রাখো। এখানে অনন্ত বাসুদেবের মন্দির আছে, যেখানে টেরাকোটার কাজ আছে, যেখানে বোটের মোটিভ আছে, সেইগুলোর থেকে বোঝা যায় যে এখানে কত ভালো সিভিলাইজেশন ছিল। সিমিলারলি চন্দননগর মিউজিয়ামে প্রচুর সুন্দর সুন্দর আর্টিফ্যাক্টস রয়েছে, ডকুমেন্টস আছে, যেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ঘুটিয়া বাজার সার্বজনীন সরস্বতী পূজা কমিটির উদ্যোগে বিগত বছরের মতো এবছরও অনুষ্ঠিত হল বিশ্বকবির জন্মদিবস উপলক্ষে রবীন্দ্র সন্ধ্যা। চুঁচুড়ার ঘুটিয়াবাজার সার্বজনীন সরস্বতী পূজা কমিটি প্রত্যেকবারের ন্যায় এবারেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করল শনিবার সন্ধ্যায়। এলাকার ক্ষুদে শিল্পীদের সঙ্গীত ও নৃত্য প্রদর্শন এদিনের সন্ধ্যাকে মুখরিত করে। বিশ্বকবির জন্মজয়ন্তীর এই সন্ধ্যায় ঘুটিয়াবাজার রাধাবল্লভজিউ মন্দিরটিতে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি। কাউন্সিলরের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত সকলের নজর কাড়ে। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখে। গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ে 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ার বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ভাঙ। এ বিষয়ে সংগঠনের সম্পাদক জানান, ঘুটিয়াবাজার সার্বজনীন সরস্বতী পূজা সমিতি 31তম বর্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মদিবস উদযাপন করছেন কবি প্রণামের মাধ্যমে। নৃত্য, নাটক, আবৃত্তি এবং সঙ্গীতে আজকে শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ডানলপের সম্পত্তি চুরিকাণ্ডে গ্রেপ্তার 4। লক্ষ্মীর ভাড়া শূন্য, 13 সন্তানকে মানুষ করতে ভিক্ষাই ভরসা, সাক্ষাৎ লক্ষ্মীর। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় AMBC-তে দেখুন হুগলি আজকে। নমস্কার।